everyone, and welcome back to English with NG sir, and this is NG. Today's topic is a discussion of a poem from class 11, West Bengal Council of Higher Secondary Education. The poem is composed upon Westminster Bridge. It was written by William Wordsworth. William Wordsworth was born on April 7, 1770 at Cockermouth in Cumberland in UK. অর্থাৎ ইউনাইটেড কিংডমের কাম্বারল্যান্ডের ককারমাউথ নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বিদ্যালয়ে পড়ার সময় থেকে প্রকৃতির বিষয়ে তিনি আগ্রহী ছিলেন। 1790 সালে অর্থাৎ 1790 তিনি ফ্রান্সে যান এবং সেখানে কিছুটা সময় কাটান। এই সময় ফরাসি বিপ্লব তাকে অনুপ্রাণিত করে। ফ্রান্স থেকে ফিরে তিনি তার বোন ডরথির সঙ্গে ডরসেটের এক ছোট্ট কুটিরে বাস করতে থাকেন। সেখানে তিনি কোলরিজের সান্নিধ্যে আসেন এবং ওয়ার্ডসওয়ার্থ ও কোলরিজের সান্নিধ্যে আসার পর তারা একসঙ্গে বিখ্যাত যে কবিতা সংকলনটি রচনা করেন সেটি হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। সেখান থেকে সে খ্যাতির শীর্ষে পাড়ি দেন। অর্থাৎ তিনি তার এই বইটির মাধ্যমে যৌথ প্রচেষ্টায় যথেষ্ট নাম অর্জন করেন। তারপর 1799 সালে ওয়ার্ডসওয়ার্থ ইংল্যান্ডে ফিরে আসেন। সেখানে তিনি তার জীবনের অধিকাংশ শ্রেষ্ঠ কবিতাগুলো রচনা করেন। 1843 সালে অর্থাৎ 1843-তে তাকে পোয়েট লরেট অর্থাৎ রাজকবি টাইটেলে ভূষিত করা হয়। 1850 খ্রিস্টাব্দের 23 এপ্রিল ওয়ার্ডসওয়ার্থ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। Wordsworth was primarily a poet of nature. His poetry dealt with rustic life. অর্থাৎ তিনি নেচার পোয়েট হিসেবে পরিচিত ছিলেন, রোম্যান্টিক নেচার পোয়েট, এবং তিনি গ্রাম্য জীবনের যে সমস্ত রাস্টিক লাইফ সেগুলো নিয়ে বেশি তার লেখা সেগুলোর মধ্যে বিষয়বস্তু হয়ে দাঁড়াতো। Wordsworth described poetry as the spontaneous overflow of powerful feelings. He believed that poetry is the expression of the poet's thought and feelings recollected in tranquility. He emphasized the role of feeling and emotion in his poetry. ওয়ার্ডসওয়ার্থের মতে কবিতা হচ্ছে বা পোয়েট্রি হচ্ছে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং, অর্থাৎ যে তীব্র আবেগের স্বতঃস্ফূর্ত প্লাবন হচ্ছে কবিতা ওয়ার্ডসওয়ার্থের মতে। এবং তিনি মনে করতেন কবিতা প্রশান্ত চিত্তে কবির চিন্তা ভাবনা ও হৃদয়ানুভূতির। দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ওয়াজ অরিজিনালি written on September 3, 1802. September 3, 1802. That was the date of composition of the poem Upon Westminster Bridge. What is Westminster Bridge? Westminster Bridge is a bridge in London, England. It crosses the River Thames, leads to Dover. অর্থাৎ ওয়েস্টমিনস্টার ব্রিজ হচ্ছে ইংল্যান্ডের লন্ডনে টেমস নদীর ওপরে একটা ব্রিজ, যেটা ডোভারে নিয়ে যায়, অর্থাৎ ফ্রান্সের দিকে নিয়ে যায়। এই কবিতাটার অকেশন কি, অর্থাৎ কোন পরিস্থিতিতে কবি এই কবিতাটা লিখলেন? While going to France, Wordsworth on his way from London to Dover stopped his horse carriage on Westminster Bridge. একদা এক সময় ওয়ার্ডসওয়ার্থ ডোভারে যাচ্ছিলেন, ফ্রান্সের ডোভারে যাচ্ছিলেন লন্ডন থেকে ঘোড়ার গাড়িতে চেপে। সেখানে তার কম্প্যানিয়ন ছিলেন তার যে সিস্টার ডোরোথি, এবং তারা হঠাৎ করে যখন ওয়েস্টমিনস্টার ব্রিজে পৌঁছন
পৌঁছন তখন তাদের হঠাৎ করে নজর পড়ে হচ্ছে দ্য সিটি অফ লন্ডনের দিকে। It was early morning. The poet was moved by the serene beauty of the city of London, bathed in the early morning sunlight. খুবই সকাল সকাল পুরো ঘটনাটি, এবং এই সকালের লন্ডন শহরের সৌন্দর্য কবিকে এতটাই মুগ্ধ করেছিল যে কবি ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে একটি কবিতা সম্পাদন করলেন এই লন্ডন শহরকে কেন্দ্র করে। অর্থাৎ লন্ডন শহরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবি আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এই কবিতাটা রচনা করেছিলেন। So the theme of the poem is about the beauty of the city of London in the very early morning. সুতরাং কবিতাটার বিষয়বস্তু হচ্ছে খুব সকালে লন্ডন নগরীর সৌন্দর্য সম্পর্কিত, অর্থাৎ পুরো কবিতাটাই লন্ডন নগরকে কেন্দ্র করে রচিত হয়েছে। এবারে আসি আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজের স্ট্রাকচার বা কেমন ধরনের কবিতা। কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ a sonnet. What is a sonnet? A sonnet is a poem of 14 lines with a particular rhyme scheme. সনেট হচ্ছে 14 লাইনের কবিতা। Composed upon Westminster Bridge was a Petrarchan sonnet. Composed upon Westminster Bridge হচ্ছে Petrarchan sonnet, which has two parts, octave and sestet. Octave is called the first 8 line, অর্থাৎ প্রথম 8 লাইনটাকে বলা হচ্ছে octave, and the next 6 line is called sestet, এবং পরবর্তী 6 লাইনকে বলা হচ্ছে sestet. সুতরাং composed upon Westminster Bridge is a Petrarchan sonnet with octave and sestet. Now let's come to the poem line by line. First stanza. Earth has not anything to show more fair, dull would he be of soul who could pass him by. A sight so touching in its majesty, this city now doth like a garment wear. The beauty of the morn, silent, bare. Ships, towers, domes, theatres, and temples lie, open unto the winds and to the sky, all bright and glittering in the smokeless sky. এই গেল অক্টেভ, পুরো অক্টেভটা পড়লাম। Earth has not anything to show more fair. Earth has not anything to show more fair. পৃথিবীর আরো কোনো জিনিস নাই দেখানোর যেটা এর থেকে সুন্দর। অর্থাৎ এই লন্ডন নগরীর সৌন্দর্যের থেকে পৃথিবীর আর দ্বিতীয় সুন্দর দেখানোর কিছু নেই। অর্থাৎ দ্য সিটি অফ লন্ডনকে এখানে কবি ইউনিক বিউটি হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। দ্য লাইন রেফার্স টু দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন। আসলে এটা কবির অনুভূতি। ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে লন্ডন শহরের দৃশ্য কবিকে এতটাই মুগ্ধ করেছে যে তিনি এই লাইনটা বলে ফেলেছেন এখানে। Dull would he be of soul who could pass by. Dull would he be of soul who could pass by. Dull means insensible, or here one who lacks normal feelings or aesthetic sense. অর্থাৎ অনুভূতিহীন, যার মধ্যে কোনো নান্দনিকতার কোনো অনুভূতি নেই, সেই হচ্ছে ডাল অফ সোল। Actually, a person who passes by without noticing or being impressed by the scenic beauty of the city is dull of soul. অর্থাৎ কোনো ব্যক্তি এইরকম এক অপরূপ সৌন্দর্য দেখে যদি মোহিত না হয়ে পেরিয়ে চলে যায়, সেই রকম ব্যক্তিকে কবি নির্বোধ বলে ব্যাখ্যা দিয়েছেন এই কবিতায়। A sight so touching in its majesty. A sight so touching in its majesty. Here a sight refers to the sight of the city of London in the early morning.
একটি দৃশ্য, এ সাইট মিন্স একটি দৃশ্য, এখানে দৃশ্য বলতে দ্য লন্ডন সিটিকে বোঝানো হয়েছে। সো টাচিং, এতটাই মর্মস্পর্শী, সো টাচিং দ্যাট টাচেস আওয়ার হার্ট, এতটাই মর্মস্পর্শী ইন ইটস ম্যাজেস্টি, অর্থাৎ এর মহিমায়, অর্থাৎ লন্ডন শহরের যে মহিমা সেটা হচ্ছে এতটাই মর্মস্পর্শী যে একে কেউ এড়িয়ে গিয়ে যদি চলে যায় সে হচ্ছে ডাল অফ সোল, অর্থাৎ অনুভূতিহীন। দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং। দ্য পোয়েট here uses a figure of speech. The figure of speech is a simile. এখানে কবি সিমিলি ব্যবহার করেছেন, ফিগার অফ স্পিচ। সিমিলি কি? সিমিলি is a comparison between two things and the comparison is made explicit with the linking words like or as. অর্থাৎ সিমিলি হচ্ছে একটি তুলনা যেখানে লাইক অথবা অ্যাজ দিয়ে দুটি বস্তুর মধ্যে তুলনা করা হয়। এখানে কবি তুলনা করেছেন দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং, পোশাকের সঙ্গে সকালবেলার সৌন্দর্যের তুলনা করেছেন। অর্থাৎ কবির কাছে মনে হয়েছে যে লন্ডন সিটি গার্মেন্ট পরে আছে, অর্থাৎ পোশাক পরিধান করে আছে, সেই পোশাকটিকে দ্য বিউটি অফ দ্য মর্নিং, অর্থাৎ সকালবেলার সৌন্দর্য স্বরূপ পোশাক পরে রয়েছে এই লন্ডন নগরী। জাস্ট অ্যাজ এ ড্রেস কভার্স আওয়ার বডি, দ্য বিউটি অফ দ্য মর্নিং কভার্স দ্য সিটি। দ্য পোয়েট silent and bare. The beauty of the city is called silent and bare. Silent because it is very early morning and the usual activities of the day have not started. খুব সকাল সকাল এটা হচ্ছে, সেহেতু যে সমস্ত স্বাভাবিক কাজকর্ম সেগুলো শুরু হয়নি, সেজন্যে পুরো অ্যাটমসফিয়ার বা পরিবেশটাকে নিস্তব্ধ বলে মনে হয়েছে। Bare means empty, not covered, because it is open to the sky and the air is smokeless. যেহেতু বাতাসটি হচ্ছে ধোঁয়াহীন এবং সমস্ত জিনিসগুলো উন্মুক্ত অবস্থায় রয়েছে, তাই লন্ডন শহরের সৌন্দর্যটা বেয়ার, এখানে উন্মুক্ত, অর্থাৎ সাইলেন্ট অ্যান্ড বেয়ার, নিস্তব্ধ এবং উন্মুক্ত। শিপস, টাওয়ার্স, domes, theaters and temple lie open unto the fields and to the sky. জাহাজ, চূড়া, গম্বুজ, নাট্যমঞ্চ এবং মন্দির শায়িত উন্মুক্তভাবে মাঠের সাথেও আকাশের নিচে, অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত অবজেক্টগুলো উন্মুক্ত অবস্থায় রয়েছে মাঠের সাথে এবং আকাশের নিচে। এখানে আনটু ব্যবহার করেছেন কবি। আনটু হচ্ছে টুকে বোঝানো হয়েছে, অর্থাৎ প্রতিবাদীকে, টু, প্রিপোজিশন টুকে রেফার করা হয়েছে। আনটু রেফার্স টু টু। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। Every object of the city of London looks bright and glittering. প্রত্যেকটা বস্তু, লন্ডন নগরীর প্রত্যেকটা বস্তুকে মনে হচ্ছে উজ্জ্বল এবং চকচক করছে। ইন দ্য স্মোকলেস এয়ার, ওই ধোঁয়াহীন বাতাসে। দ্য এয়ার ইজ স্মোকলেস অ্যাজ ইট ইজ ভেরি আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড দ্য ডেজ ওয়ার্ক ইজ ইয়েট টু স্টার্ট। বাতাসটি ধোঁয়াহীন কারণ কাজকর্ম এখনো সকালবেলার শুরু হয়নি কো, সেহেতু বাতাসটি হচ্ছে পলিউশনহীন, আনপলিউটেড। সেজন্যে সমস্ত অবজেক্ট লন্ডন শহরের ব্রাইট অ্যান্ড গ্লিটারিং বলে মনে হয়েছে কবির। নাও স্ট্যাঞ্জা টু। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল। নেভার saw I, never felt a calm so deep. The river glided at his own sweet will. Dear God, the very houses seem asleep, and all that mighty heart is lying still. Never did
সান মোর বিউটিফুলি স্টিপ। স্টিপ বলতে এখানে বোঝানো হয়েছে ফলিং সাপলি, অর্থাৎ সূর্য রশ্মির যে সেই পতন, সেটাকে বলা হচ্ছে স্টিপ। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, অর্থাৎ সূর্য এর আগে এত সুন্দর কিরণ কখনো দেয়নি। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, প্রথম অবস্থাতেই, অর্থাৎ প্রথম যে সূর্যালোক বা সূর্য কিরণটি সকালবেলার, সেটা এত সুন্দর কখনো দেয়নি। ইন দ্য ভ্যালি, রক অর হিল, সেটা হতে পারে উপত্যকা, পাথর বা পর্বতের ওপরে। সূর্য এর আগে উপত্যকা, পাথর বা পর্বতের ওপর এর থেকে সুন্দর কিরণ আর কখনো দেয়নি। নেভার স, আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ। লাইনটাকে একটু ঘুরিয়ে পড়ে নি। আই নেভার স, আই নেভার ফেল্ট এ ডিপ কামনেস। কবি এখানে বলছেন আই নেভার স, অর্থাৎ আমি কখনো দেখিনি, আই নেভার ফেল্ট, আমি কখনো অনুভব করিনি, এ কাম সো ডিপ, দ্যাট মিনস এ ডিপ কামনেস, অর্থাৎ একটা গভীর প্রশান্তি বা গভীর নিস্তব্ধতা এর আগে কবি কখনো দেখেনি বা কখনো অনুভব করেনি, যেটা আজ লন্ডন শহরকে দেখে তার মনে হচ্ছে। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। নদী তার, গ্লাইডেড মিনস গ্লাইডস, অ্যাট হিজ ওন সুইট উইল, নদী তার নিজ গতিতে বয়ে চলেছে। দ্য রিভার ইজ পার্সনিফাইড হিয়ার, দ্য রিভার্স রেফার্স টু দ্য রিভার টেমস। টেমস ইজ পার্সনিফাইড হিয়ার, কবি এখানে রিভারকে পার্সনিফাই করেছেন, অর্থাৎ হিউম্যান কোয়ালিটিস দিয়েছে, হিউম্যান কোয়ালিটিস অর্থাৎ মানুষের গুণ দিয়েছেন, সেই জন্য কবি নদীকে এখানে পার্সনিফাই করেছে। সেই নদী অর্থাৎ টেমস নদী নিজের গতিতে বয়ে চলেছে। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। দ্য পোয়েট অ্যাড্রেসেস গড। এখানে কবি ভগবানকে অ্যাড্রেস করছে কবি, এবং তিনি বলছেন দ্য ভেরি হাউসেস সিম হ্যাজ স্লিপ। দ্য ভেরি হাউসেস রেফার্স টু দ্য হাউসেস ইন দ্য সিটি অব লন্ডন, অর্থাৎ লন্ডন শহরের যে বাড়িগুলো, সেই বাড়িগুলো মনে হচ্ছে কবির কাছে যেন ঘুমাচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং কবির মনে হচ্ছে যে অল দ্যাট মাইটি হার্ট রেফার্স টু দ্য সিটি অফ লন্ডন। দ্য সিটি অফ লন্ডনকে এখানে কবি মাইটি হার্ট বলেছে। অ্যাজ লন্ডন দ্য ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য মেইন সেন্টার অফ এনার্জি ইজ কম্পেয়ার্ড টু দ্য মাইটি হার্ট। যেহেতু লন্ডন শহর ওই দেশের রাজধানী শহর এবং শক্তির প্রধান কেন্দ্রবিন্দু, সেহেতু লন্ডন শহরকে কবি এখানে হার্ট হিসেবে, মাইটি হার্ট হিসেবে তুলনা করেছেন। এই লন্ডন মাইটি হার্ট ইজ লাইং স্টিল, তখনও মাইটি হার্ট অর্থাৎ শক্তিশালী লন্ডন শহরই, শক্তিশালী হৃদয়বালা লন্ডন শহরই বা লন্ডন শহরই যেন স্থির এবং কোলাহল মুক্ত, as the people are sleeping. This was the poem Hope, and I am sure this video help you to understand the poem, to have an idea about it. Please do like, comment and subscribe. Thank you all for watching this video.